দেশে ফিরছেন শেখ হাসিনা। 26শে মার্চের আগেই বাংলাদেশে ফিরছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, জেলে যেতে হলেও 26শে মার্চ স্বাধীনতা দিবসের আগেই দেশে ফিরে যাবেন তারা। শেখ হাসিনা 2026 সালের শেষ দিকে বা 2027 সালের শুরুতে দেশে ফিরবেন। তাকে গ্রেপ্তার করা হবে, কিন্তু তিনি নিজের বাড়িতেই কারাবন্দী থাকবেন। যেমনটি বেগম খালেদা জিয়াও সাজাপ্রাপ্ত হয়ে নিজের বাড়িতেই ছিলেন। বলা হচ্ছে এটি বিএনপিরই কৌশল, যাতে জামায়াতে ইসলামের মতো কট্টরপন্থী দলের বদলে শেখ হাসিনাকে প্রতিপক্ষ হিসেবে রাখা যায়। জামায়াত যতই সংসদে বিরোধী দল হোক না কেন, আওয়ামী লীগ ফিরলে আওয়ামী লীগই হবে প্রধান বিরোধী দল। যেমনটি জাতীয় পার্টির কো চেয়ারম্যান রওশন এরশাদ বিরোধী দলীয় নেত্রী থাকলেও রাজনীতিতে বিরোধী দলীয় নেত্রীর সম্মান পেয়েছেন বেগম খালেদা জিয়া। সামাজিক মাধ্যমে বলা হচ্ছে শেখ হাসিনা ইতোমধ্যে দিল্লিতে বৈঠক করে ফিরে আসার পরিকল্পনা করেছেন এবং দলীয় কর্মীদের মানসিক প্রস্তুতি নিতে বলেছেন। গ্রেপ্তার এবং জেলে যাওয়ার আশঙ্কা থাকা সত্ত্বেও নেতাকর্মীদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি নিজেও দেশে ফিরে কারাবরণ করবেন। তবে শেখ হাসিনা নিজে ফেরার আগে নেতাকর্মীদের দেশে ফেরত পাঠিয়ে পরীক্ষা করবেন পরিস্থিতি আসলেই দেশে ফেরার উপযোগী আছে কিনা। 2024 সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার 15 বছরের শাসনের অবসান ঘটে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি যুগান্তকারী ঘটনা। হাসিনার পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ডক্টর ইউনূস দায়িত্ব নেবার পর সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। এছাড়া ভাতৃপ্রতিম এবং সহযোগী সংগঠন পুরোপুরি নিষিদ্ধ করা হয়। এরপর নির্বাচন কমিশনও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে দেয়। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। নির্বাচনের পরের দিনই কয়েকটি জেলায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হয়। এর মধ্যে একটি জেলায় বিএনপি নেতার উপস্থিতিতে আওয়ামী লীগের কার্যালয় খোলা হয়। গুজব ছড়ায় বিএনপির সঙ্গে সমঝোতা করেই কার্যক্রম শুরু করছে আওয়ামী লীগ। কোন কোন জেলায় বিএনপি নেতারা গণমাধ্যমে বলেছেন, আওয়ামী লীগের সময়ে আমাদের দল বা কার্যালয় বন্ধ ছিল না, কাজেই আমাদের সময়েও আওয়ামী লীগের অফিস খোলা থাকতেই পারে। কিন্তু এরই মধ্যে একটি গুরুতর ঘটনা ঘটে গেছে। তা হলো 2025 সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দেয়। বিচারের সময় তিনি পলাতক থাকায় তার আপিলেরও কোনো সুযোগ নেই। তবে বিএনপি ক্ষমতায় আসার পর তার আইনজীবীরা আপিলের উপায় খুঁজছেন। এর মধ্যে মাওলানা আবুল কালাম আজাদ, যিনি বাচ্চু রাজাকার নামেও পরিচিত, তিনি একই আদালতে মামলার সময় পলাতক থেকেও পরে দেশে এসে আত্মসমর্পণ করে আপিলের প্রক্রিয়ায় আছে। এই নজির তৈরি হলে একই আদালতে শেখ হাসিনাও হয়তো আপিল করার সুযোগ পাবেন। এর মধ্যে কয়েকটি জেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা হয়েছে এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলিত হয়েছে। এটি দলের পুনরুজ্জীবনের লক্ষণ হিসেবে দেখা যাচ্ছে। নতুন বিএনপি সরকারের প্রতিক্রিয়া পরীক্ষা করারও একটি কৌশল হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। শেখ হাসিনা নিজে অনেকবার বলেছেন তিনি দেশে ফিরবেন, তবে তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন তিনি দেশে ফিরলেও রাজনীতি করবেন না, খুব তাড়াতাড়ি রাজনীতি থেকে অবসর নেবেন তিনি। শেখ হাসিনা রাজনীতি থেকে অবসর নিলেও রাজনীতি তার পিছু ছাড়বে না। আগেই বলা হয়েছে তার বিরুদ্ধে ইতোমধ্যেই ফাঁসির রায় হয়েছে, কাজেই তিনি যখনই দেশে ফেরেন না কেন তাকে আদালতের মুখোমুখি হতেই হবে। অন্যদিকে বিদেশে যাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি দেশে না ফেরেন তাহলে আওয়ামী লীগকে পুনরুদ্ধার করা কঠিন হবে। শেখ হাসিনা যেমনটি বলেছেন, আওয়ামী লীগের সব নেতাকে জেলে রাখার মতো জেলখানা বাংলাদেশে নেই। গত রোববার একটি ভার্চুয়াল মিটিংয়ে শেখ হাসিনা নির্বাসিত আওয়ামী লীগ নেতাকর্মী যারা ভারত, মালয়েশিয়া, উপসাগরীয় দেশসমূহ, ইউরোপ এবং উত্তর আমেরিকায় ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদেরকে দেশে ফিরে আসার জন্য মানসিক প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এমনকি যদি কারাদণ্ডের ঝুঁকিও থাকে তবুও দেশে ফিরতে হবে। তিনি জোর দিয়ে বলেছেন যে যারা সম্ভাব্য আইনি পরিণতি মোকাবেলা করতে অনিচ্ছুক তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। অর্থাৎ শেখ হাসিনার বার্তা পরিষ্কার। হাসিনার বার্তাকে কেন্দ্র করেই গণমাধ্যম বলছে আওয়ামী লীগ নেতারা এই মাসের 26 তারিখ অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা দিবসের আগেই দেশে ফিরে আসছেন। ভারতও চাইছে আওয়ামী লীগের নেতারা ভারত ছেড়ে যাক, কারণ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আওয়ামী লীগ একটা বাধা হয়ে আছে। দক্ষিণ এশিয়ায় নিজের অবস্থান শক্ত করার জন্য বাংলাদেশকে ভারতের লাগবে। সেজন্য তারেক রহমানের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাদের কারণে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বেড়েছে। এ কারণেই ভারত নিজেদের কাঁধ থেকে এসব নেতাদের ঝেড়ে নামাতে চাইছে। তাই একমাত্র শেখ হাসিনা ছাড়া অবশিষ্ট আওয়ামী লীগ নেতাদেরকে বাংলাদেশে ফেরত যেতে বলছে ভারত। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতারা আগামী 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। বর্তমানে আত্মগোপনে থাকা অনেক নেতা দলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। তারা দাবি করছেন দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে তারা আইনের সম্মুখীন হতে প্রস্তুত। সাবেক মন্ত্রীদের অনেকেই বলছেন এখন দেশে ফিরলে তাদের সবাইকেই গ্রেফতার করা হবে এবং জেলে পাঠানো হবে। তারপরেও তারা দেশে ফিরতে চান, কারণ আপা কঠোর নির্দেশ দিয়েছেন অবশ্যই দেশে ফিরতে হবে। তবে দেশে ফিরলেও রাজনৈতিক কার্যক্রম চালানো এখনই হয়তো সম্ভব হবে না, কারণ আইনের দৃষ্টিতে আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ। বিএনপি সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম চালু করবে বলে মনে হয় না। এজন্য আওয়ামী লীগকে আদালতে যেতে হবে। আদালত যদি রায় দেয় তাহলেই হয়তো রাজনীতিতে ফিরতে পারবে আওয়ামী লীগ। এখন পর্যন্ত রাজনীতির যে সমীকরণ তাতে ভারত চায় আওয়ামী লীগ ফিরুক, অন্যদিকে বিএনপি চায় জামায়াতকে ঠেকাতে। বিশেষ করে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির জন্য আন্তর্জাতিক চাপ আছে।
এই তিন প্রয়োজনেই আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসিত হবে। তবে রাজনীতিতে ফিরলেও এখনই ক্ষমতায় ফিরছে না আওয়ামী লীগ, এটা নিশ্চিত করে বলা যায়। বিশ্লেষকরা অনেকে মনে করেন 2035 সালের আগে আওয়ামী লীগের পক্ষে প্রভাবশালী ভূমিকা রাখা হয়তো সম্ভব হবে না। তবে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির প্রয়োজনেই আওয়ামী লীগের প্রত্যাবর্তনও ঠেকিয়ে রাখা সম্ভব হবে না। তবে সেই প্রত্যাবর্তন এই মার্চেই হচ্ছে কিনা তা আরো কয়েকদিনের মধ্যেই। পরে এবার সত্যি সত্যি তাহলে কি আর্থিক গোয়েন্দা জালে ফেসে যাচ্ছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া? তেমনটাই মনে হয়েছে। গত রাতে যে খবরটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে সেই খবরের পরিপ্রেক্ষিতে এটা মনে না হওয়ার কোনো কারণ নেই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করা হয়েছে, তার মানে তার বিরুদ্ধে প্রসেস শুরু হয়ে গেছে। দুদকে বহু অভিযোগ জমা পড়েছে এরকম তথ্য শোনা গেছে। একটি গণমাধ্যম, একাধিক গণমাধ্যম, মূলত বাংলাদেশ প্রতিদিন, এরপরে কালের কণ্ঠ যে ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছিল সেই রিপোর্টের পরে আমরা জানতে পেরেছিলাম যে দুদকে শত শত অভিযোগ জমা পড়েছে উপদেষ্টাদের বিরুদ্ধে। সব থেকে বেশি অভিযোগ জমা পড়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে। আসিফ অবশ্য তিনি বলেছিলেন যে সাকিব আল হাসানের ভক্তরা মব তৈরি করে দুদকে তার বিরুদ্ধে অভিযোগ করেছে, যা পরবর্তীতে বেশ হাস্যরসের জন্ম দিয়েছিল। এবার তার ব্যাংক হিসাব যখন তলব করা হলো, অর্থাৎ আর্থিক গোয়েন্দা জালে তিনি ফেসে যাওয়ার আশঙ্কা যখন তৈরি হলো, তখন তার বক্তব্য কি হবে, এনসিপির বক্তব্য কি হবে, আর বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ কি হবে? শোনা যাচ্ছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সমস্ত লেনদেনের ইতিহাস জানতে চাওয়া হয়েছে। চলুন একটু ভেতরে ঢুকে বোঝার চেষ্টা করি যে প্রকৃত রহস্যটা কি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলবের মাধ্যমে তার বিরুদ্ধে এক ধরনের অ্যাকশন, তার বিরুদ্ধে যত অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে কার্যক্রম শুরু করেছে সরকার, এমনটা আমরা দেখছি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে বিগত সরকারের কোনো ব্যক্তির বিরুদ্ধে এটাই প্রথম পদক্ষেপ। যাত্রা শুরু কেবল গণমাধ্যম, আপনারা অনেক গণমাধ্যম, প্রায় সব গণমাধ্যমের লিড নিউজ হয়েছে গত রাতে এটা। যমুনা টেলিভিশনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে তারা বলছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব। অন্য সব গণমাধ্যমে আমরা দেখেছি একই কথা বলছে। সেখানে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা, জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, BFIU। এই সংস্থা যখন ব্যাংক হিসাব তলব করে, নিশ্চয়ই কোনো না কোনো বড় তথ্যের ভিত্তিতেই সেটা তলব করেছে। দেশের সব ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে তার অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে। BFIU এর সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। সংস্থাটির পাঠানো চিঠিতে বলা হয়েছে, লেনদেন তলব করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। অর্থাৎ দুদকে যে অভিযোগগুলো জমা পড়েছে তার মধ্যে আমরা শুনেছি যে মানি লন্ডারিং, বিটকয়েন লেনদেন, এই ব্যাপারগুলোও রয়েছে। নির্দেশনায় আসিফ মাহমুদের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে তার হিসাব খোলার ফর্ম, KYC ও লেনদেন বিবরণী সহ যাবতীয় দলিল 3 কার্য দিবসের মধ্যে প্রতিষ্ঠানে জমা দেওয়ার জন্য বাংলাদেশের সমস্ত ব্যাংকে নির্দেশ দেওয়া হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 2024 সালের কোটা সংস্কার আন্দোলন এবং যে পরবর্তী সরকার পতন আন্দোলন, সেই আন্দোলনের প্রথম সারির নেতা ছিলেন। পরবর্তীতে তাকে উপদেষ্টা হিসেবে আমরা দেখেছি এবং উপদেষ্টা থাকাকালীন তার বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ ওঠে এবং সরকারের সব থেকে বেশি দুর্নীতির অভিযোগ, এবং বিভিন্ন, শুধু দুর্নীতির অভিযোগ না, বিভিন্ন ব্যাপারে সব থেকে বেশি অভিযোগের তীর তার দিকেই ছুটে যেতে আমরা দেখেছি। এবার আর্থিক গোয়েন্দা সংস্থা যে মানে সিদ্ধান্ত নিল, যে তলব করলো এবং যে তথ্য তারা চেয়ে বসলো, এই ঘটনা বলে দেয় যে কুসকুস হোতা হ্যাঁ, মানে কিছু কিছু হয়তোবা হতে যাচ্ছে। আমরা গতকালকেই এই ঘটনা যখন রাতে রীতিমতো গণমাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি করেছে, তার আগে দিনের বেলায় আমরা দেখেছি যে দুদকের মহাপরিচালক তিনি পদত্যাগ করেছেন 2 পরিচালককে সঙ্গে নিয়ে। যে দুদকের মহাপরিচালকের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে বিগত সরকার, অর্থাৎ প্রফেসর ইউনূস সরকারের বিভিন্ন উপদেষ্টা, বিভিন্ন কর্মকর্তাদের দুর্নীতি গোপন করেছিল তারা। এখন দেখার বিষয় কোন পথে এটা এগোয়। একদিক থেকে ভালোই হয়েছে, কারণ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো দাবি করছিলেন যে তিনি কোনো দুর্নীতি করেননি, তার কোনো এই ধরনের কোনো কিছু নেই। বরং তিনি অভিযোগ করছিলেন সাকিব আল হাসানের ভক্তরা দুর্নীতি দমন কমিশনে মব করে তার বিরুদ্ধে অভিযোগ করেছে। তো মিথ্যা অভিযোগ যদি হয়ে থাকে, যদিও দুদক এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেয়নি, তার আগেই আমরা আর্থিক গোয়েন্দা সংস্থার এই অ্যাকশনটা আমরা দেখছি। এরপরে দুদকে নিশ্চয়ই খালি মানি লন্ডারিং এর ব্যাপার অভিযোগ নেই, দুদকে আরো বহু অভিযোগ উঠেছে। দেখার বিষয় নতুন দুদকের নতুন মহাপরিচালক জয়েন কে করেন, তারপরে দুদক এই ব্যাপারগুলোতে কিভাবে এগোতে চায়। দর্শক, আপনার কি মনে হয়, এই যে ব্যাংক হিসাব তলব করা হলো, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যদি কোনো দুর্নীতি করেও থাকেন, তাহলেও কি তিনি ব্যাংকের মাধ্যমে সেগুলো করেছেন বলে মনে হয়? এই পর্যায়ে এসে এতটা বোকামি কি কেউ করে যে ব্যাংক লেনদেনের মাধ্যমে এই কাজ কাম করবেন? এই প্রশ্নটাও অনেকে তুলছেন। তার মানে সত্যিকার অর্থেই যদি দুর্নীতির খোঁজ পেতে হয়, তাহলে বহুমাত্রিক তদন্ত প্রয়োজন বলেও অনেকে মনে করছেন। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের।